শুভ সন্ধ্যা। Am I audible? Am I audible? Am I visible? Hope I am visible. Hope I am visible. Hope I am audible. যদি সাউন্ড কম মনে হয় প্লিজ আপনারা ইয়ার ডিভাইসটা ইউজ করুন। অশোক চক্রবর্তী, হ্যাঁ দাদা শোনা দেখা যাচ্ছে। ওকে, আমি আজকে শুরু করব সায়েন্স দিয়ে, তারপর যাব আমাদের গ্লোবাল পলিটিক্সে, ইসরায়েলে আসবো, আরবে আসবো, আফগানিস্তানে আসবো। আজকে একটু কথা বলবো আর ভবিষ্যৎ ভারতবর্ষের ইন্টারেস্টটা নিয়ে কথা বলবো একটু। আমি আজকে কদিন ধরে ভাবছিলাম যে ভারতবর্ষে মেডিকেল ট্রিটমেন্টে এত কস্টলি হয়ে যাচ্ছে কেন, এটা নিয়ে কথা বলবো। সময় করে উঠতে পারিনি, পরে একদিন বলবো যে কেন এত কস্টলি হচ্ছে এবং মেডিসিনের মিসইউজ, অ্যাবিউজ, মেডিকেল ইনস্টিটিউশনে করাপশন, এগুলো নিয়ে একটু কথা বলবো। আগে বলেছি, কয়েকবার বলেছি, আর বলবো। আর আজকে এই সাবজেক্ট নিয়ে কথা বলার সময় আমি যখন শুরু করছি হঠাৎ মাথার মধ্যে এলো একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই: মোহনদাস করমচাঁদ গান্ধী 1920-তে দুটো রেজলিউশন কংগ্রেসে পাশ করেছিল। একটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, একটা খিলাফত মুভমেন্ট। কীভাবে পাশ হয়েছে আমি বহুবার ডিসকাস করেছি, আমার লেখার মধ্যেও আছে। আচ্ছা দেখুন, 1921-এ যখন নন কোঅপারেশন মুভমেন্টের প্রেক্ষাপটে লর্ড রিডিং, ভাইসরয় লর্ড রিডিং দেশবন্ধুর কাছে প্রস্তাব পাঠালো যে দে উইল গিভ ইন্ডিয়ানস দ্য প্রভিন্সিয়াল অটোনমি, এবং সেই প্রস্তাবে দেশবন্ধু রাজি। সুভাষচন্দ্র তো ইন্টারনালি ডিসকাসড হয়েছেন বাই দেশবন্ধু, মদন মোহন মালব্য রাজি, জিন্না রাজি। বেঁকে বসেছিলেন কে জানেন? বলেছি, গান্ধী। গান্ধী গান্ধী সেদিনের সেই বেঁকে বসার জন্যে প্রভিন্সিয়াল অটোনমি পেলাম আমরা, পিছিয়ে গেল 15 বছর। 1937-এ ব্রিটিশ ইন্ডিয়ান স্টেটস গট দ্য প্রভিন্সিয়াল অটোনমি, প্রাদেশিক সাহিত্য শাসন, অ্যাজ পার দ্য 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট। এই 15 বছর পিছিয়ে গেল। এই বদমাইশিটা গান্ধী কেন করেছিলেন আপনারা চিন্তা করুন। এ নিয়ে আমি যে ডিসকাস আগে করেছি একটা অ্যাঙ্গেল নিয়ে, কেন উনি এই প্রস্তাবটা ডিসমিস করেছিলেন সেটা এক ঐতিহাসিক, হ্যাঁ, তার জিন্না অফ পাকিস্তান বইয়ে লিখে রেখেছেন। হ্যাঁ, আমি সেটা উল্লেখ করেছিলাম, কিন্তু আরেকটা বড় কারণ আছে, সেটা আজকে হঠাৎ স্ট্রাইক করলো, যেটা প্রফেসর আর.সি. মজুমদার তার লেখার মধ্যে ইঙ্গিতপূর্ণভাবে লিখে রেখে গেছেন। এটা নিয়ে ডিসকাস করবো। আপনারা চিন্তা করুন কেন গান্ধী সেদিন প্রভিন্সিয়াল অটোনমি পাওয়ারকে স্যাবোটেজ করেছিলেন, দেশের ক্ষতি করেছিলেন। আসছি এবার আজকে তো বলেছি বিজ্ঞান নিয়ে শুরু করব। হ্যাঁ, আজকে এবছর বিজ্ঞানে নোবেল পেয়েছে তিনজন আমেরিকান ফিজিক্সে। কারণ ফিজিক্সটা কেন গুরুত্বপূর্ণ, এতগুলো সাবজেক্ট আছে সায়েন্সের, আমি ফিজিক্স নিয়ে কেন বলতে শুরু করেছি। মনে রাখবেন, ফিজিক্স হচ্ছে মাদার অফ অল সায়েন্সেস। যেমন মানুষের জ্ঞান ভাণ্ডারের
আদি হচ্ছে দর্শন, লজিক। লজিকটা হচ্ছে আপনার জ্ঞান অর্জনের স্টেপসের প্রথম শর্ত, লজিক, ডায়ালগ লজিক, অবজারভেশন, অ্যানালাইসিস অ্যান্ড ডায়ালগ লজিক। দর্শন, দর্শন হচ্ছে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্টস। ফিজিক্স হচ্ছে মাদার অফ অল সায়েন্সেস। ম্যাথমেটিক্স হচ্ছে দ্য মোস্ট পিউরিফাইড ফর্ম অফ সায়েন্সেস। ম্যাথমেটিক্স ইজ দ্য মোস্ট পিউরিফাইড ফর্ম, ম্যাথমেটিক্স। আর আজকের পৃথিবীতে ডোমিনেন্স হচ্ছে ফিজিক্সের। এক সময় ভারতবর্ষ পদার্থবিজ্ঞানের জ্ঞান ভাণ্ডার ছিল, তারপর সেই যুগটা অস্তমিত হয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞান শুরু হয়েছে পাশ্চাত্য থেকে, ওয়েস্ট ইউরোপ থেকে। তাদের ডোমিনেন্স চলছে, দ্যাট ইজ সুপ্রিম, ডোমিনেটিং দ্য হোল ওয়ার্ল্ড। এবং ফিজিক্সের এই যে জয়যাত্রা, একের পর যুগান্তকারী আবিষ্কার, তাতে একটার পর একটা আবিষ্কার হতে চলেছে। এবং এই ফাউন্ডেশন স্টোন যারা করেছিলেন এই ফিজিক্সের, তারা এক ঋষিতুল্য মানুষ। তারা মরে গেছে, কিন্তু ফিজিক্সের এই সাম্রাজ্য, তার অস্তিত্ব আছে, থাকবে, এবং সেই সাম্রাজ্য ক্রমবর্ধমান, তার শক্তিও বৃদ্ধি হচ্ছে। আমি একটা জিনিস, এই যে নতুন ভারতবর্ষ করার যে স্বপ্ন যে ঋষিরা দেখেছিলেন, সে সাধনা চলেছে। তাদের মৃত্যু হয়ে গেছে, হয়তো মৃত্যু হয়ে যাবে, সাধনা কমপ্লিট হবে। ঠিক ফিজিক্সে যেমন আজকের এবারের ফিজিক্সের নোবেল প্রাইজ পেয়েছে যে সাবজেক্টের উপরে, সেটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। খুব খুব বড় কথা, কোয়ান্টাম টানেলিং, কোয়ান্টাম কম্পিউটিং, এই বড় বড় কথা। আমি বড় বড় কথার মধ্যে যাব না, আমি বেসিক জায়গাতে একটু চলে যাব। কোয়ান্টাম, হোয়াট ইজ কোয়ান্টাম, হোয়াট ইজ টানেলিং? কোয়ান্টাম 19th সেঞ্চুরির শেষ ভাগে, হ্যাঁ, লাইট নিয়ে, মানে শক্তির যত এনার্জি নিয়ে তো বিজ্ঞানের চিন্তাভাবনা, তো ম্যাটার নিয়ে চিন্তাভাবনা, এনার্জি নিয়েও চিন্তাভাবনা, সব থেকে বেশি চিন্তাভাবনা করেছে বিজ্ঞান, আমাদের বিজ্ঞানীরা লাইট নিয়ে। লাইটের বিভিন্ন প্রপার্টি। এবার এই যে লাইট, এই লাইট তো দেখা যায় না, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কোনো এনার্জিকেই দেখা যায় না, উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট বাই দেয়ার ফাংশনস। এই লাইটের প্রপার্টি কি, এ নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব। ইজ ইট এ ওয়েভ অর ইজ ইট এ পার্টিকেল? সেখানে ওয়েভ থিওরি আছে, পার্টিকেল থিওরি আছে, অনেক তত্ত্ব আছে। ডুয়েলিজমের আসছে, কারণ লাইটের বিভিন্ন মুভমেন্টস, বিভিন্ন প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো শুধু ওয়েভ থিওরি দিয়ে বা শুধু পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। লাইটের প্রচুর প্রপার্টি আছে, যেমন লাইটের মুভমেন্টস, লাইটের রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, অ্যাবজর্পশন, এরকম অনেক, পোলারাইজেশন, অনেক প্রপার্টি আছে। যখন একটা লাইট যখন রিফ্লেক্ট করে ফ্রম এ মিরর, সেই রিফ্লেকশনটা তার সঙ্গে তুলনা করা হয় একটা ফুটবলকে আপনি লাথি মেরে একটা দেওয়ালে ছুঁড়ে দিলেন, সে আবার রিফ্লেক্ট করে চলে আসে। এই যে প্রপার্টিটা, এই যে অ্যাকশনটা, এটা হচ্ছে, তখন লাইটকে মনে করা হয় পার্টিকেলের মতো। পার্টিকেল থিওরি ওইভাবে পারসেপশন আমাদের। আর আবার একটা, যখন লাইট একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে প্রবেশ করছে এবং পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে বা অ্যাবজর্ব করছে, হোয়াট এভার, সেক্ষেত্রে পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে, যেমন ডিফ্র্যাকশন, সেখানে বলা হচ্ছে ওয়েভ থিওরি। সে ওয়েভ অন্য মিডিয়াতে, ইন বিটুইন পার্টিকেলস, সে পেনিট্রেট আউট করে অন্যদিকে চলে যাচ্ছে, এটা ওয়েভ থিওরি। হ্যাঁ, ওয়েভ থিওরি। এভাবে এইবার আরেকটা শব্দের উৎপত্তি হয়েছিল, সেটা হচ্ছে কি? ফোটন। হোয়াট ইজ ফোটন?
লাইট সায়েন্সের এই ফোটন কথাটা পরবর্তীকালে ডিজাইন, হোয়াট ইজ ফোটন, অশোক একেবারে লাইট ওয়েভ বা ঢেউ নোবেল পেয়েছে পরবর্তীকালে এ কণা তত্ত্ব, ইয়েস। ওয়েভ থিওরিও অ্যাকসেপ্টেড, পার্টিকেল থিওরি অ্যাকসেপ্টেড, আলটিমেটলি আমরা ডুয়েলিজমকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, দ্বৈতবাদকে, এই তো। এবার আসছি আমি তারপরে ফোটন, এই ফোটন টার্মটা ডিজাইন করা হলো। হোয়াট ইজ ফোটন? ফোটন ইজ দ্য ইউনিট অফ লাইট, অ্যাজ ইফ ইউনিট অফ এ পকেট অফ এনার্জি অফ লাইট, এ পকেট অফ এনার্জি অফ লাইট, তাকে বলছে ফোটন। এই ফোটনের, এই ফোটনটা হচ্ছে শব্দটা আমরা স্পেসিফিক্যালি ব্যবহার করি অনলি ফর দ্য লাইট। এবার এনার্জির তো আরও অনেক রকম আছে, বিভিন্ন এনার্জি আছে, অল সো মেনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আদার এনার্জিজ, সমস্ত এনার্জির স্মল পকেটসের নাম দেওয়া হয়েছে পরবর্তীকালে কোয়ান্টাম। এই কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম ফিজিক্স একটা বিশাল ভাস্ট এরিয়া। এই কোয়ান্টাম ফিজিক্স, এই কোয়ান্টাম সব এনার্জির একটা স্মল পকেট ইউনিট কোয়ান্টাম। এবার এই কোয়ান্টাম, প্রশ্ন হচ্ছে এই কোয়ান্টাম ইলেকট্রিসিটি, তার যে কোয়ান্টাম, এই যে ইলেকট্রিসিটি কি আমরা জানি যে ইলেকট্রিসিটি পাসেস থ্রু দ্য মিডিয়া হুইচ ইজ কন্ডাক্টিং। একটা আছে নন কন্ডাক্টিং মিডিয়া, কন্ডাক্টিং মিডিয়া। কন্ডাক্টিং মিডিয়া তার সুপার কন্ডাক্টিং হোক, মিডিয়াম হোক, লো হোক, দে কন্ডাক্টস থ্রু দ্য মিডিয়া। নন কন্ডাক্টিং এরিয়াতে সে পাস করবে না, আটকে যাবে। তো অদ্ভুত একটা ঘটনা দেখা গেল, অবজারভেশন, যে একটা এ লাইন অফ সুপার কন্ডাক্টর আর উল্টো দিকে আরেকটা কন্ডাক্টর, মাঝে একটা গ্যাপ দেওয়া হলো, সেই গ্যাপে একটা নন কন্ডাক্টিং এরিয়া রাখা হলো স্মল। দেখা গেল লাইট ইজ পাসিং ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড, লাইট নয় সরি, ইলেকট্রিসিটি ইজ পাসিং ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। আর আমরা জানি হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট দ্য রো অফ মুভমেন্ট অফ ইলেকট্রনস, ইলেকট্রনস এগেন পার্টিকেলস, হ্যাঁ, ইলেকট্রন, এই ইলেকট্রন যেটা আটকে যাওয়ার কথা ও পাস করে যাচ্ছে। কি করে পাস করে যাচ্ছে? এখানেই কনসেপ্টটা এলো, ও টানেলিং করে চলে যাচ্ছে। ওই যে নন কন্ডাক্টিং এরিয়াটা আছে, দ্যাট পার্ট কম্পোজড অফ মেনি পার্টিকেলস, দুটো পার্টিকেলের মধ্যে ফাঁক আছে, ওই ফাঁক ফোকর দিয়ে টানেল করেও বেরিয়ে যাচ্ছে। এই জন্যে এই শব্দটা তৈরি হয়েছে, কোয়ান্টাম টানেলিং করে বেরিয়ে গেল। হ্যালো, এবার এবার এই নিয়ে এতদিন পর্যন্ত এই কোয়ান্টাম ফিজিক্সটাকে আমরা ধরে রেখেছিলাম, দ্যাট ইজ অ্যাপ্লাইড অনলি টু দ্য স্মল এরিয়াজ লাইক অ্যাটমিক মডেলস, স্মল এরিয়াজ। কিন্তু বিগার এরিয়াতে, যেখানে ইলেকট্রিসিটি পাস করছে বিগার এরিয়াতে, এখানে যে কোয়ান্টাম, এই তত্ত্বকে, কোয়ান্টাম তত্ত্বকে অ্যাপ্লাই করা যাবে এটা জানা ছিল না। এইগুলো পরবর্তীকালের আবিষ্কার। আর এখানেই আরও আরও বড় একটা সাবজেক্ট কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম টানেলিং, অল দিস কোয়ান্টাম ফিজিক্স থেকে আরও বিভিন্ন এরিয়া বেরিয়ে আসছে। এগুলো নিয়ে আমি এত বুঝি না, আপনাদের ইন্টারেস্ট জাগানোর জন্য, বোঝার জন্য একটু বললাম দিস টানেলিং। তা আমার ধারণা একটা জিনিস, এই যে লাইটের ক্ষেত্রেও এই যে ডিফ্র্যাকশন হয়ে, ধরো এয়ার থেকে লাইটটা আসছে, ওয়াটার মধ্যে ঢুকে যাচ্ছে, গ্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে ঢুকে যাওয়া, এটাও তো এক রকমের টানেলিং। হ্যাঁ, আমি এই আমেরিকান তিনজন এই এরিয়াতে কাজ করে ওরা নোবেল প্রাইজ পেয়েছে। এবার আসছি আমি আরেকটা জায়গা, হ্যাঁ নোবেল। এবার আরেকটা জায়গা আসছি, বিজ্ঞানটাকে শেষ করে নিই, বিজ্ঞানের এবার স্বাস্থ্যে আসি। স্বাস্থ্যের কতগুলো জায়গা আজকে, আজকে স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ আমি ছোট ছোট করে বলে চলে যাই। যেমন আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা স্বাস্থ্য থেকে আমরা ফ্রম নেচার থেকে দূরে সরে যাচ্ছি, প্রকৃতি দূরে সরে যাচ্ছি। এই একটা অসাধারণ একটা জাপান এবং কোরিয়া যৌথভাবে একটা কাজ করেছে, একটা রিসার্চ করেছে, জাপান এবং কোরিয়া। এটা আমি পড়ছি আজকে 12ই অক্টোবর
যুগসংখ্যের সায়েন্স পেজ থেকে। হেডলাইনটা বনবাস নিয়ে জাপানের একটা চমকপ্রদ গবেষণা। এই কাজটা করেছে জাপান এবং সাউথ কোরিয়া মিলে। কীরকম, যে দেখাচ্ছে যে যদি অন্তত একটা মানুষ 3 দিন জঙ্গলে যেয়ে বসবাস করে, সেখানে থাকে, তাদের বডির মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এবং তার জীবনী শক্তি বৃদ্ধি পায়, এবং ক্যান্সার সেলকে কিল করার মতো তার কতগুলো বায়োকেমিক্যালস বডির মধ্যে তৈরি হয়। এটা ওদের গবেষণা। আমি একটু পড়ে শোনাই। এই অবিশ্বাস্য, এই যে নেচারের মধ্যে চলে যাওয়া, এতে শরীরে ন্যাচারাল কিলার সেল, যা ক্যান্সার ধ্বংসকারী কোষ নামে পরিচিত, এর উৎপাদন 80% বৃদ্ধি করে। এই অবিশ্বাস্য প্রভাবের পেছনে রয়েছে বনাঞ্চলের বায়ু, গাছের নির্গত প্রাকৃতিক যৌগ ফাইটোনসাইডস, যা শরীরে রোগ প্রতিরোধে কোষগুলোকে উদ্দীপ্ত করে। গবেষকরা জানিয়েছে এর প্রভাব শুধু জঙ্গলে থাকার সময়ই নয়, বরং শহরে ফিরে আসার পরও কয়েক সপ্তাহ টিকে থাকে। ইতিমধ্যে জাপান এবং কোরিয়া তাদের স্বাস্থ্য কর্মসূচিতে ফরেস্ট থেরাপি অন্তর্ভুক্ত করেছে, আর ইউরোপের হাসপাতালগুলো দীর্ঘমেয়াদী রোগীদের চিকিৎসায় প্রকৃতিতে বিভিন্ন রকমের রিসর্ট তৈরি করছে। এদেরকে একদম নেচারের মধ্যে রেখে তাদের ট্রিটমেন্টের একদম একটা প্রোটোকল তৈরি হচ্ছে। আর আমরা প্রকৃতি এবং জঙ্গলকে ধ্বংস করে প্রকৃতি দূরে সরে যাচ্ছি। এবার আরেকটা জায়গায় আসছি, যেটা হচ্ছে আরেকটা ছোট জায়গা বলে রাখছি, যে আমাদের এই যে পৃথিবীতে আমাদের যত সমস্যা, এই সমস্যা যতখানি না টেকনিক্যাল বা ফিনান্সিয়াল, মেকানিক্যাল, বেশি হচ্ছে মানসিক। মানব সভ্যতার সংকটের মানব সভ্যতার সংকটের অনেকটাই হচ্ছে মানসিক। এই মানসিক বিকৃতিটা হচ্ছে আমাদের অনেক এই কারণ। এই মানসিক শান্তির জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য 4টা বায়োকেমিক্যাল ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কি? একটা ডোপামিন। ডোপামিন হলো আমাদের পুরস্কার বা আনন্দের অনুভূতি। আমরা কোনো কাজে সফলভাবে শেষ করলে এই ডোপামিনটা লিবারেট করে বডিতে, এবং এতে মেজাজটা আনন্দ হয়। সেকেন্ড হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন নিয়ন্ত্রণ করে মেজাজ এবং ঘুম। সেরোটোনিন কিন্তু বডিতে কম হলেই কিন্তু তার ঘুম কমবে, সেরোটোনিন, এই ব্যালেন্সিং। আরেকটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে আপনি যে মুহূর্তে আপনার ভালোবাসার ব্যক্তি বা পছন্দের ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন বা আপনি মেলামেশা করবেন, তখন অক্সিটোসিন লিবারেট করে। এই অক্সিটোসিন লিবারেট করে তখন আপনার মধ্যে একটা ভালোবাসার ভাব, প্রেমের ভাবটা, যেমন অক্সিটোসিনটা মনে রাখবেন, যখন মায়েরা ব্রেস্ট ফিডিং করায়, এই ব্রেস্ট ফিডিং করার সময় এই যা পিটুইটারি থেকে মায়ের পিটুইটারি থেকে অক্সিটোসিন লিবারেট করে প্রচুর পরিমাণে, পিটুইটারি থেকে অক্সিটোসিন। এই অক্সিটোসিন ল্যাকটেশনে হেল্প করে। অক্সিটোসিন এই যে আরেকটা এন্ডরফিনটা বলছে, এটা হচ্ছে ন্যাচারাল পেনকিলার। বডির মধ্যে এই এন্ডরফিনগুলো তৈরি হয়। কখন হয়? যদি আপনি অন্তত মিনিমাম 20 মিনিট ব্যায়াম করেন বা কিছুক্ষণ এমনি হাসেন। এই যে লাফিং ক্লাবগুলোর এগুলোর ইউটিলিটি আছে। কিছুক্ষণ লাফিং ক্লাবে থাকলে আপনার এন্ডরফিনগুলো লিবারেট করবে। এই এন্ডরফিন, এবং কিছুক্ষণ যদি ব্যায়াম করেন বা যা সাইক্লিং করেন, ওয়াকিং করেন, অন্তত 20 মিনিট যদি ওয়াক করেন, তাহলে আপনার এন্ডরফিন তৈরি হবে। দোজ আর দ্য ন্যাচারাল ইনবিল্ট এন্ডরফিনস হু রিলিভস ইউর পেন। আরেকটা জিনিস বলে আমি আরেকটা আর্টিকেল আছে এই পেজে, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই যে ডিপ্রেশন, অমুক তুমুক, একটা হরমোনকে সবসময় চেক করা উচিত, যেটা হচ্ছে থাইরয়েড প্রোফাইলটা।
আরেকটা বলছে এই যে আমাদের কোলেস্টেরল নিয়ে আমাদের এত আজকে পৃথিবী এত দুশ্চিন্তা করছে, কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ে দেখবেন আমাদের আদি স্বাস্থ্য ব্যবস্থায় যখন যখন আয়ুর্বেদ শাস্ত্রে রসুনের প্রয়োগটা, রসুন রসুনটা আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু অনেক লেখা আছে, এবং এই রসুনটাকে ফলো করেছে পরবর্তী রাশিয়ানরা রসুন প্রফিউজলি ইউজ করে। আজকে কোলেস্ট্রলের জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বেশি ইউজ করছে কি, বেশি ইউজ করছে অ্যাটোভাস্টেটিন গ্রুপ আর অ্যাসপিরিন। তার পরিবর্তে আমরা যদি রসুন ব্যবহার করি, আমি বহুদিন ব্যবহার করার চেষ্টা করেছি, বাবা তো দীর্ঘদিন ইউজ করেছিলেন, কিন্তু আমার পক্ষে রেগুলার ইউজ করাটা, এটা আপনাকে সহজ বলি, আমি ভাবছি আমি আবার শুরু করব। বহুদিন খেয়েছিলাম এক সময়, এখন তো আই এম ডিপেন্ডেন্ট অন অ্যাটোভাস্টেটিন অ্যান্ড অ্যাসপিরিন, কিন্তু আমি ভাবছি আই উইল অ্যাড দিস রসুনটা কিছু নয়, রসুনের একটা কি দুটো কোষা আপনি যদি দিনে খেলে বাইরের লোক গন্ধ পাবে বডি থেকে, মুখ থেকে, রাত্রে খাবেন, চিবিয়ে খাবেন না, প্রচণ্ড জাল আর মুখটা গন্ধ হয়ে যাবে, জাস্ট সোয়ালো ইট, একটু চিবিয়ে চকটক করে সোয়ালো করে নিন এবং জল খেয়ে নিন রাত্রে খাওয়ার পরে, এই রসুন। এবার আসছি আরেকটা ভালো আসছে লবঙ্গ। এই মনে রাখবেন লবঙ্গ, এই যে এক সময় ওটা ইউরোপের লোক জাহাজে করে ভারতবর্ষ লুট করতে এসছিল নেভেল রুটে, তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মশলা। এই মশলার মধ্যে নাম্বার 1 ছিল গোলমরিচ আর এই লবঙ্গ জাতীয় জিনিসগুলো। এই লবঙ্গ এগুলো ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায়, কারণ ওয়েস্টার্ন নেভেল এরা যে এগুলো জার্নিগুলো ওগুলো সব এসেছিল সাউথ আফ্রিকা হয়ে ঘুরে সব কেরালা কোস্টের দিকে এসেছিল। এই পশ্চিমঘাট পর্বত এই অঞ্চলটা হচ্ছে ভেরি রিচ ইন এই সমস্ত মশলাপাতির জন্য ভীষণ রিচ, এবং এই যে এখানে পশ্চিমঘাট পর্বতমালা আমি বলেছি আগে, হিমালয়ের থেকেও প্রাচীন এরা, এই যে পর্বতমালাটা ওল্ডার দেন হিমালয়াজ পসিবলি, কারণ আমি বলেছি দি ভিন্ডাস ইজ ওল্ডার দেন হিমালয়াজ, এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা সম্ভবত অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ভিন্ডাস। এবং এই পশ্চিম পর্বতমালার কোলে খুব উঁচু মানের ঔষধি গাছ আছে, মশলার গাছ আছে। লবঙ্গ আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন, আমি লবঙ্গ রেগুলার ইউজ করি। এবার আমি সায়েন্স নিয়ে একটু বললাম, স্বাস্থ্য নিয়ে বললাম, এবার চলে যাচ্ছি আমি আজকের প্রথমে, এবার পলিটিক্যালি এই জায়গায় চলে যাচ্ছি ইসরায়েল নিয়ে বলার আগেই আমি প্রথমেই ইসরায়েল নিয়ে আমি আগে বলেছি মহাকালের একটা খুব উইকনেস আছে, মহাকালের উইকনেস আছে ইসরায়েল নিয়ে। আপনারা অনেকে বলেন না সুভাষচন্দ্র হিটলারের প্রেম ছিল, আপনারা কীর্তিকুর্তির বইটা পড়ে নেবেন, সুভাষচন্দ্র বোস অ্যাজ আই নিউ হিম পড়ে নেবেন, 1933-তে তার রেকর্ডস, 33-তে জিউসদের সম্বন্ধে তার কত গভীর শ্রদ্ধা, কত ভালোবাসা। সুভাষবাবু ইকোস্পিরিন এর মধ্যে রসুন, লবঙ্গ ইত্যাদি খাওয়া যায়, ইয়েস, নো প্রবলেম, no contraindication. You are taking Ecosprin in a low dose of 150 like that or 75. You can add Roshun and Lavango with that. এবার আসছি আমি, এবার এই মহাকাল পর্যায়েও ইহুদিদের সম্বন্ধে তার খুব দুর্বলতা। একটা জাতি 2000 বছর রিফিউজি হয়ে থেকে তাদের ধর্ম, কালচার, ইন্টিগ্রিটিকে বাঁচিয়ে রেখেছে। এটা একটা বড় জিনিস। এটা তিনি ভারতবাসীকে ফলো করতে বলেছেন, দেখতে বলেছেন বহু। আমি কয়েকটা লাইন বলে আমি আবার এসে যাব ওই মহামানবাসের 2010-এর অ্যাভারেজ এডিশনের 299 পাতায়, অনেক জায়গাতেই আছে, একটু পরে। ইসরায়েলের জন্ম হলো, ইসরায়েল ইজ ইন দ্য ডোমিনেন্ট পজিশন ইন ওয়েস্ট এশিয়া, রাদার দি মোস্ট। কিন্তু মেঘ উঠেছে, বোধ হয় কালবৈশাখী। কোনো মুসলিম স্টেটেরই ম্যাচিওর পলিটিক্যাল প্রসেস নেই,
কু এবং কাউন্টার কুতে ঝাঁঝরা করা সবাই, বর্তমানে দুজনার জোর টিকবে না। সুতরাং এসবই ইসরায়েলকে স্ট্রেংথ দেবে, খুব ফ্লেক্সিবল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল মেকানিজম দেবে। ঝড় উঠবে, আরবদের সঙ্গে বোঝাপড়া হয়ে যাবে, এমন বোঝাপড়া হবে যে সব আরব পাওয়ার্সদের মেনে নিতে হবে ইসরায়েলের বাস্তবিকতা। আর এর একটা কাজ চালানোর স্থিতি মিলতে পারে। আর এর আর আর মিন্স রাশিয়া। রাশিয়াও তো টার্বুলেন্ট থাকবে, রাশিয়ারও একটা কাজ চালানোর মতো স্থিতি মিলবে, যাতে ইসরায়েলের বিপক্ষে আসুক না কেন, যত বড় শত্রুই আরবরা হোক না কেন, এই প্রাচীন জাতি জিউসরা উচ্চ স্তরে থাকবে। সকলের কম্বাইন্ড অ্যাটাক সার্ভাইভ তো করবেই, উপরন্তু এরা নিজেদের পজিশন কনসলিডেট করে ইসলামিক ফান্ডামেন্টালিজম অ্যান্ড সোভিয়েট কমিউনিজমের প্রাসাদের বিরুদ্ধে ভেরি স্ট্রং বুলওয়াক হয়ে দাঁড়াবে। আমি আর পড়ছি না, আপনারা পড়ে নেবেন। আরেকটা জায়গায় ইসরায়েল সম্বন্ধে ওনার এই ভবিষ্যৎবাণী, আরেকটা জায়গা আমি আরেকটা জায়গা একটু আমি কোন বইটা থেকে পড়বো, হ্যাঁ আরেকটু জায়গা, আর একটা মহাকাল কথন প্রথম ভলিউম থেকে একটা পেজ থেকে একটু ইসরায়েল, পেজ 119 থেকে কয়েকটা লাইন। এই বইয়ে আরব ইসরায়েল সম্বন্ধে অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি শুধু একটা জায়গা 119-এ, যেটা উনি 1867-এ আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ওনার বলা, ডক্টর পবিত্র মোহন রায়কে কি বলছেন, ইউনিফাইড সিঙ্গেল কমান্ড এর আন্ডারে আরবরা লড়েনি, আলাদা আলাদা লড়াই করেছে। আসল লড়াই হয়েছে ইজিপ্টের সঙ্গে। রুশের কাছ থেকে খুব ভালো এবং ফাইনেস্ট আর্ম পেয়েছিল, যেগুলো ব্যবহার করার মতো নিপুণতা আরবিয়ানদের কারণ নেই। পারফেক্টলি ট্রেন্ড একটাও হ্যান্ড নেই। এই সকল রুশ অস্ত্র ব্যবহার করলে ইসরায়েল থাকতো না। ওদের কোনো প্ল্যান ছিল না, কোনো স্ট্র্যাটেজি জানা ছিল না, আর অনেক কথা আছে। যাই হোক, উনি আর আরেকটা জিনিস আমি ইঙ্গিত করে বহুবার বলেছিলাম যে এই যে ভারতবর্ষ সুদীর্ঘকাল ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কি নেহেরু জামানা, ইন্দিরা জামানা, দীর্ঘদিন দে হ্যাভ নট রেকগনাইজ ইসরায়েল। তা সত্ত্বেও ইসরায়েল ইউনিল্যাটারালি in all military crisis of India most sophisticated equipments, military equipments ইন্ডিয়াকে দিয়ে গেছে from behind the curtain। এটা কেন, এটা কেন আমি ইঙ্গিত করেছি, কেন কেন এবং আমি তার উপরে বহুবার বলেছি দুটো রিলেশনস খুব স্টেবল। একটা হচ্ছে ইন্ডো ইসরায়েল রিলেশন, টার্বুলেন্ট ওশন, এটা বেঁচে থাকবে। আর একটা ইন্ডিয়া রাশিয়া রিলেশনস বেঁচে থাকবে। কারণটা কোথায়? কারণটা আছে, কারণটা আছে। এবার চলে যাচ্ছি আমি এই যে, হ্যাঁ এবার আসছি আমি পরে, এবার আসছি আমি আজকে এই যে, হ্যাঁ এই যে বিভিন্ন কাগজে খুব বড় করে এই যে, যেমন স্টেটসম্যান একটা হেডলাইন করেছে কবে, 14, আজকে 14, হ্যাঁ, হোপ আফটার হরর, গাজা সিজ রিলিজ অফ হোস্টেজেস প্রিজনার্স। সমস্ত কাগজেই আজকে পৃথিবীর এটা হেডলাইন বিভিন্ন রকমের ভাবে, যে গাজা ফ্রন্টে আরবদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, সিজ ফায়ার হলো। এই সিজ ফায়ারের অনেকগুলো লেয়ার্স আছে। এটা হচ্ছে ইউএসএ স্পন্সর্ড এটা সিজ ফায়ার। এবার যাক, হোয়াট এভার সিজ ফায়ার হোক, ট্রাম্পের এবছর আর নোবেল প্রাইজ পাওয়া হলো না, কারণ ট্রাম্পকে পিস নোবেল প্রাইজের জন্য নমিনেট করেছিল কারা? পাকিস্তান। যা ঘটার ঘটলো। এবার অনেক পরে, 2 বছরের বেশি আরব ইসরায়েল যুদ্ধের পরে, গাজাকে সেন্টার করে
একটা পিস সাইন্ড হয়েছে। এটা একটা মাল্টি লেয়ার। এটা হচ্ছে যে প্রথম স্টেজে হচ্ছে যে ইসরায়েলি ফোর্স, কারণ গাজা শব্দের উৎপত্তি বলেছিলাম এক সময় আপনাদেরকে, গাজা শব্দের উৎপত্তি গজ থেকে। ভারতবর্ষ থেকে থেকে এই লাস্ট আইস এজের পরে ভারতবর্ষ থেকে একটা কমিউনিটি, অসংখ্য কমিউনিটি বিভিন্ন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সভ্যতা নিয়ে আসে। ঠিক এই ভূমধ্যসাগরের এই অঞ্চলে এই অঞ্চলে যে কমিউনিটি এখানে সেটেল করেছিল তার নাম গজ কমিউনিটি। গজ, ওদের কমিউনিটির সিম্বল হচ্ছে গজ, হস্তি। সেখান থেকে গাজা উৎপত্তি শব্দের, গজ কমিউনিটি। যাই হোক, এই গাজা এইখানে অনেকটা পার্ট ইসরায়েলি ফৌজ দখল করে নিয়েছিল। আমি আবার বলি, এই যে ফেজ অব আরব ইসরায়েল যুদ্ধে, আমি আবার বলি, দায়ী হচ্ছে ইসলামিক টেররিস্টরা। 2 বছর আগে ইহুদিদের ওই পবিত্র ধর্মীয় দিনে ওরকম করে আঘাত করে কয়েকশো মানুষকে খুন করা, কিছু মানুষকে হোস্টেজ করে নিয়ে যাওয়াটা, এটা ছিল ক্রাইম। ফর সেলফ ডিফেন্স রাশিয়া আক্রমণ করেছে। পৃথিবীর প্রতিটা জাতির তার সেলফ ডিফেন্সের প্রয়োজন আছে। ইসরায়েল তৈরি হয়েছিল ইউএনও রেজলিউশন নিয়ে, আর এই দেশটা অরিজিনালি জিউসদের ছিল 2000 বছর আগে। তার রিসেটেলমেন্ট হয়েছে। আরবদের ওই অন দ্য সেকেন্ড ডে অফ দি বার্থ অফ ইসরায়েল 1948-এ কেউ অধিকার দেয়নি টু অ্যাটাক দিস কান্ট্রি, নিউবর্ন বেবি, টু অ্যাটাক ফ্রম 4 সাইডস অ্যান্ড টু কিল ইট, টু এলিমিনেট ইট অ্যাট ইটস ভেরি বার্থ। এটা ক্রাইম। সুতরাং সেই ক্রাইমের এগেনস্টেই জবাব দিয়েছে ইসরায়েল, বারে বারে দিচ্ছে। লেয়ার হচ্ছে 1 নাম্বার। প্রথম স্তরে কয়েক কিলোমিটার পিছিয়ে আসবে ইসরায়েল ফৌজ, একটা বাফার জোন তৈরি হবে সেইখান, এবং স্টেপ বাই স্টেপ দুপক্ষ থেকে হোস্টেজগুলোকে মুক্তি দেওয়া হবে। সাকসেসফুল হলে স্যাটিসফাইড, দেন আরেকটা ফেজে ইসরায়েল আর্মি আবার একটু পিছিয়ে আসবে, বাফার জোনটা বাড়বে। থার্ড ফেজে এরকম একটা আছে, এবং একটা বাফার জোন থাকবে। এইভাবে এটা করা হয়েছে লেয়ার হয়েছে। একটা ফেজে নয়, সিঙ্গেল ফেজেই পুরো পিস ট্রিটিটা এক্সিকিউট হবে না। এবার আসছি আমি, এই যে জিউসরা যুদ্ধক্ষেত্র থেকে সাময়িক রিলিফ পেল, ইসলামিক ফোর্সগুলোও তারাও সাময়িক একটা রিলিফ পেল। এই যে ইসলামিক ফোর্সগুলো তারাও কিন্তু তারা তাহলে ফ্রিডম পেল, অন্য কোনো ফিল্ডে যুদ্ধ করার এক্সট্রা এনার্জি পেয়ে গেল, ইসরায়েলও পেয়ে গেল, either to regenerate his economy and industry or to engage itself to some other front. আর এখানে সিজফায়ার হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডারিলি আমেরিকাও কিন্তু অনেকটা রিল্যাক্সড হয়ে গেল। তাহলে ভাবতে হবে এবার কি ও ইউক্রেন ফ্রন্টে বেশি এনগেজ করবে নিজেকে। কিন্তু অলরেডি আমেরিকা তার ইনসাইডে তার ডোনাল্ড ট্রাম্পের ডিফারেন্ট রং হেস্টি ইনডিসিশনসের জন্যে তার বিজনেস, ট্রেড, ইকোনমি অনেকটাই কিন্তু কোলাপস করেছে, অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা উইক হয়েছে। এবার সে কি করবে এটা দেখার। এবার আসছি আমি আরেকটা ফ্রন্টে, সেটা হচ্ছে এই আরেকটা ফ্রন্টে। এবার আরেকটা ফ্রন্টে হচ্ছে, সেটা হচ্ছে আফগান ফ্রন্ট। আফগান ফ্রন্টে দেখার মতো, আফগান ফ্রন্টে যে জিনিসটা হচ্ছে, আফগান ফ্রন্টে আমেরিকা তাদের অবস্থানের সময় একটা বড় এয়ারফিল্ড তৈরি করেছিল, সেইটা আমেরিকা মার খেয়ে চলে গেছে। আমেরিকা আবার সেই এয়ারফিল্ডটা চাইছে। এবার দেখুন খেলাটা কি হচ্ছে সেখানে, কারণ ওরা প্রচুর অস্ত্র রেখে চলে গেছে, সেইটা ফেরত চাইছে এবং এয়ারফিল্ডটা চাইছে। কারণ এই এয়ারফিল্ডটা হলে
জিওপলিটিক্যালি এই বেসে তার যদি সে এয়ারফোর্স রাখে, তাহলে এইখান থেকে সে ওয়েস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়াতে সে তার অ্যাকশানগুলো নিতে পারবে হোয়েন নিডেড। ঠিক যে কারণে সে বেস চেয়েছে চিটাগং এরিয়াতে, চিটাগং আমাদের বে অফ বেঙ্গল কোস্টাল এরিয়াতে, সেন্ট মার্টিন দ্বীপে। ঠিক একই ইন্টারেস্টে দে ওয়ান্ট দ্য জিওফিজিক্যাল বেসেস, যেমন ওখানে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এই অঞ্চলে, জাপানে, সাউথ কোরিয়াতে, ফিলিপাইন্সে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সব জায়গাতে তার সে বেস করে রেখেছে। দে অলসো ওয়ান্ট এ বেস ইন দ্য ফর দ্য বে অফ বেঙ্গল এরিয়া, ইন্ডিয়ান ওশান এরিয়া, ইন সেন্ট মার্টিন। কিন্তু সেখানেও সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা বেস করলে দ্যাট উইল গো এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ চায়না, আমি বলেছি, ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, ইন্টারেস্ট অফ রাশিয়া অ্যান্ড অলসো অ্যাডজয়নিং কান্ট্রিজ। সুতরাং তারাও এটাকে জয়েন্টলি অ্যালাউ করবে না, এবং তারা জয়েন্টলি আমেরিকান বেসের এক্সিস্টেন্সের এগেনস্টে দাঁড়াবে। সিচুয়েশনটা কোন দিকে যায় দেখার মতো। এবার আসছে, আবার ব্যাক করছি আমি আফগানিস্তানে। আফগানিস্তানে যখন আমেরিকানরা চলে যেতে বাধ্য হলো, তখন পাকিস্তান একটা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন দেখেছিল? যে হোল আফগানিস্তানটাকে পাকিস্তান তার 5th প্রভিন্স হিসেবে অ্যাকোয়ার করবে, কারণ ওর তো একটা মেজর প্রভিন্স। দে থট অফ অ্যাকোয়ারিং অর ট্রিটিং আফগানিস্তান অ্যাজ ইটস 5th প্রভিন্স, এবং সেখানে যে বিপুল তালিবান ফোর্স আছে, এই তালিবান ফোর্সকে সঙ্গে নিয়ে তারা ভারত আক্রমণ করবে। এই ছিল তাদের ড্রিম। বাট দ্যাট ড্রিম ইজ স্যাটার্ড। তার কারণ, বিভিন্ন কারণে পাক আফগান ফ্রন্টে যুদ্ধ লেগে গেছে। এবং আমি আমার 3rd ভলিউম অফ নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যে আমি বহু আগে লিখেছিলাম, যখন আমি মুসলিম ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ে 3টে আর্টিকেল লিখেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে ওদের বোন অফ কন্টেনশন সেন্টারটা হচ্ছে আফগানরা পাক আফগান বর্ডারটাকে স্বীকার করে না। কারণ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা আজকে পাকিস্তানের অংশ, যেটা খাইবার, যেটা পাকিস্তান যে এরিয়া, পাকিস্তানের অংশ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেখানে খান আব্দুল গফর খানরা ছিলেন, তাদের ফ্যামিলি ছিল, এই যে এই অংশটা অরিজিনালি হচ্ছে আফগানিস্তানের। 1901 থেকে 1904-05 পর্যন্ত আফগান পাক আর ব্রিটিশ যুদ্ধে, আফগান ব্রিটিশ যুদ্ধের সময় ব্রিটিশ এই পোর্শনটা যখন আফগানরা ডিবিটেড হলো, অ্যাজ এ কন্ডিশন, ট্রিটিতে একটা কন্ডিশন, যে অ্যাজ পানিশমেন্ট এই পোর্শনটা অ্যানেক্স করে নিয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে। এবং কথা ছিল ইন দ্য ইয়ার 1985 দিস পার্ট উইল গো ব্যাক টু আফগানিস্তান। ক্লিয়ার? কিন্তু in the middle, in 1947 new country is formed, that is Pakistan. পাকিস্তান কিন্তু সেই আগের যে ট্রিটি, নিয়ম হচ্ছে আগের যে ইন্টারন্যাশনাল ট্রিটি ছিল, সাবসিকুয়েন্ট যারা 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 দাবি যারা 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 অংশীদার বা যারা বংশধর, তাদেরকে মানতে হবে। এটা ইন্টারন্যাশনাল ট্রিটি, পাকিস্তান এটা মানেনি। পাকিস্তানের এই অংশ আফগানিস্তানে ফিরিয়ে দেয়নি, আফগানিস্তান এই অংশটা চায়। আর এখানকার যে অংশ, যে কারণে মনে রাখবেন, এই আব্দুল গফর খান এবং ফ্যামিলি এবং তার যে নেতৃত্বে যে দল, তারা পাকিস্তানের অংশ হতে চায়নি। তারা নাম্বার 1 হতে চেয়েছিল পার্ট অফ ইন্ডিয়া, এবং অর এই ইন্ডিপেন্ডেন্ট, অর টু বি এ পার্ট অফ আফগানিস্তান। সে কিন্তু হয়নি, এটা পাকিস্তানের অংশ হতে বাধ্য হয়েছে। মানে এই সময় মনে রাখবেন, সে খান আব্দুল গফরের বিখ্যাত উক্তি টু গান্ধীকে বলছেন যে, মিস্টার গান্ধীজি, পিতাজি, ইউ আর সেন্ডিং আস টু দ্য মাউথ অফ এ উলফ, আপনি আপনাদের নেগড়ের মুখে ঠেলে দিচ্ছেন। সুতরাং এই যে ওখানকার ট্রাইবেলস, আদিবাসীদের এই যে প্রতিজ্ঞা, তারা পাকিস্তানকে মানবে না, এবং এই বর্ডার লাইন, ডুরান লাইন মানবে না, এটা কিন্তু চলছে, এই যুদ্ধ চলছে। আর আফগানদের সঙ্গে, আফগান যদিও নট এ
নট এ সিঙ্গেল এন্টিটি, অনেকগুলো জাতি গোষ্ঠী, সেখানে আফগানিরা সংখ্যা, সেখানে তাজিকরা আছে, এবং নর্দার্ন অ্যালায়েন্সের সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন গোষ্ঠী আছে। কিন্তু যাই হোক, এদের এথনিসিটি সম্পূর্ণ আলাদা। পাকিস্তান মানে হচ্ছে, পাকিস্তান মানে রাষ্ট্র হিসেবে যে মিলিটারি কান্ট্রি ডোমিনেটেড বাই দ্য সুন্নি পাঞ্জাবিজ, যে কান্ট্রিতে বালুচরা অ্যাজ সাবজেক্টস, অ্যাজ, আর সবাই প্রজার মতো আছে, তারা হচ্ছে রয়্যাল। সুন্নি পাঞ্জাবেরাই পাকিস্তানের রাজা। সেখানে সিন্ধিরা, বালুচরা, আফগানরা হচ্ছে প্রজা, ভৃত্য, স্লেভস। এই মেন্টালিটি যে কান্ট্রির, সেই কান্ট্রিতে আফগানরা নর্থ ওয়েস্টে, সিন্ধিরা সিন্ধু প্রদেশে, বালুচরা বালুচিস্তানে ওদের সঙ্গে থাকতে পারবে না। দে উইল কাম আউট। মহাকালের বহু আগের কথা, 7-এর দশক এই কথা, যে খণ্ডা পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। বিভিন্ন ইন্টারনাল ক্যাওসেই এই পাকিস্তান বহু আগে ধ্বংস হয়ে যেত, যদি ভারত থেকে কংগ্রেসের সাপোর্ট না থাকতো। কংগ্রেস সাপোর্টের জন্যই 80 বছরে বারে বারে পাকিস্তানটা বেঁচে আছে। শেষ যে নোংরামিটা করেছিল সোনিয়া গান্ধী, মনমোহন সিং, যেটা নোংরামি করেছিল, যে যে পককে টোটাল অটোনমি দিয়ে দেওয়া, আর আমাদের যে জম্মু কাশ্মীর অঞ্চলে উইথাউট ভিসা পক থেকে লোক ঢুকে পড়বে, এই সমস্ত ম্যানেজমেন্ট হয়ে গেছিল মুশারফের সঙ্গে মনমোহন সিং এর। হঠাৎ পাকিস্তানের একটা বড় ডন পত্রিকাতে একটা প্রকাশ পেয়ে যায়, তখন আমাদের এখানকার পলিটিশিয়ানসরা, অপোজিশনসরা এবং ডিপ্লোম্যাটরা অ্যালার্ট হয়ে যায়। নাহলে এই চক্রান্ত করছিল। পাকিস্তান সৃষ্টি হয়েছিল গান্ধী নেহেরুর জন্য, বেঁচে আছে কংগ্রেসের জন্য। এবং আজকে এই যে আফগানিস্তানের এই যে তালিবান গভর্নমেন্টের ফরেন মিনিস্টার, আমি আধ ঘন্টা পরে কথা বলছি। আমি এই যে এই যে এই যে এসছে ভারতের, দেয়ার ফরেন মিনিস্টার হ্যাজ কাম টু ইন্ডিয়া, এতে আমাদের কিসিকুমাকু কঙ্গুরা খুব বিব্রত, ভীষণ বিব্রত হওয়ার কারণটা হচ্ছে এই যে আফগানিস্তান ইন্ডিয়ার যে রিলেশনস তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এতে পাকিস্তানের সংকট আরও বাড়ছে। আর পাকিস্তানের সংকট বৃদ্ধি হলে এই সিকুমাকু কঙ্গোদেরও সংকটটা বাড়ে, ওদের জ্বলন ধরে। কারণ এই সিকুমাকু কঙ্গু আর পাকিস্তান তো একই শক্তি বিন্যাসের সৃষ্টি। এরা এই কি পাকিস্তান কি সিকুমাকু কঙ্গু ভারতবর্ষের, এরা হচ্ছে ভারতবর্ষের যে আধ্যাত্মিক ভারতবর্ষ, যে স্পিরিচুয়াল ভারতবর্ষ, যে কালচারাল ভারতবর্ষের এন্টিটি, এটাকে স্বীকার করে না। এই যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে বহু হাজার বছরের একটা সভ্যতার উপরে, এই যে এন্টিটিটা, দিস ইজ আওয়ার এন্টিটি, সিভিলাইজেশনাল, একটা স্পিরিচুয়াল এন্টিটি, এইটাকে ওরা স্বীকার করে না, না পাকিস্তান না সিকিম কঙ্গুরা। এই জায়গাটা বুঝতে হবে। আফগানিস্তানে আমাদের এই রিলেশনটা জন্যে এত ওরা খেপে গেছে। এই যে আফগান ফরেন মিনিস্টার তাদের এম্বাসিতে বসে তার যে প্রেস কনফারেন্সে কেন কোনো ভারতীয় মহিলা সাংবাদিক ছিল না, এ নিয়ে হইচই ফেলে দিয়েছে। এটা অত্যন্ত তুচ্ছ, এই ঘটনাটা এটা সম্পূর্ণরূপে আফগানিস্তানের নিজস্ব পলিসি। কারণ আমাদের কান্ট্রিতে যে কোনো এম্বাসি বিহেভ করবে ইন্ডিপেন্ডেন্টলি, তাদের কান্ট্রি, রেসপেক্টিভ কান্ট্রির পলিসি অনুযায়ী। সেখানে ওদের ফরেন মিনিস্টার কি বিহেভ করবে নিজস্ব ব্যাপার। ঠিক আমাদের এম্বাসিগুলো বিভিন্ন যারা আছে কান্ট্রি, তারাও সিমিলার ইন্ডিপেন্ডেন্স এনজয় করে। সেখানেও তাদের কান্ট্রি খবরদারি করতে পারে না, বিকজ দ্যাট এম্বাসি পার্ট ইজ আওয়ার প্রপার্টি, ইজ আওয়ার ল্যান্ড ইন দেয়ার ল্যান্ড। এই যে এটা ইন্টারন্যাশনাল, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ডিসিপ্লিন। এরা জানে না এমন নয়, জানে, কিন্তু এই নোংরামিগুলো করছে। কারণ
ওরা দেখছে পাকিস্তানের সংকট মানে ওদেরও সংকট। আর আমি আরেকটা জিনিস বলে শেষ করব। হ্যাঁ, আরেকটা জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে এই, হ্যাঁ, আরেকটা জিনিস বলে, ছোট্ট জিনিস বলে শেষ করবো, ওর কমিউনিট আমি শেষ করে দেবো। এটা হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে এই যে একটা ভালো আর্টিকেল আছে, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়াতে অক্টোবর 13-এ, হ্যাঁ, পেজ 8-এ। এটা বলছে একটা জিনিস যে এখনো পর্যন্ত যাই হোক না কেন পৃথিবীর এই যে ব্যালেন্সগুলো চেঞ্জ হচ্ছে, ইকুয়েশনসগুলো চেঞ্জ হচ্ছে, তার সত্ত্বেও দুটো শক্তিকে তো অস্বীকার করা যাবে না। আমেরিকার ইন্ডাস্ট্রি লেভেলে কতগুলো জায়গাতে আমেরিকার সুপ্রিমেসি আরও কিছুদিন থাকবে, ঠিক তেমনি চায়নারও কতগুলো জায়গায় সুপ্রিমেসি থাকবে, এটাকে অস্বীকার করা যাবে না। সুতরাং ঘ্যাচ করে আমরা আমেরিকার দিকে বা চীনের দিকে যেতে পারবো না, আর একই সঙ্গে দুদিকে যাওয়া যাবে না, আমাদের ব্যালেন্স করতেই হবে। কারণ কতগুলো জায়গায় র মেটেরিয়ালস ইন ফার্মাসিউটিক্যালস এবং এবং রেয়ার আর্থ মেটেরিয়ালস, রেয়ার মিনারেলস, আর্থ মিনারেলস, এবং কতগুলো র মেটেরিয়ালস ফার্মাসিউটিক্যালস, কতগুলো জায়গাতে মাইক্রোচিপস, কতগুলো জায়গাতে সুপিরিয়রিটি অফ চায়না আরও কয়েক দশক রয়ে যাবে, আমেরিকারও সুপ্রিমেসি রয়ে যাবে কয়েকটা লেভেলসে। সুতরাং এই দুটো কান্ট্রিকে আমাদের প্রয়োজন। আমরা কোনো দিকে চট করে একদিকে সাইড করতে পারবো না, আমাদের ব্যালেন্স করতে হবে। আনটিল এন্ড আনলেস উই আর সেলফ ইন্ডিপেন্ডেন্ট, উই ডু, যতক্ষণ পর্যন্ত আমরা প্রডিউস করতে পারছি এই মেটেরিয়ালসগুলো নিজের কান্ট্রিতে, মেক ইন ইন্ডিয়া স্কিমে, আমাদের এটা ফলো করতেই হবে। আমেরিকার সুপ্রিমেসি কতগুলো প্লেন্সে, চীনের সুপ্রিমেসি কতগুলো প্লেন্সে কন্টিনিউ করবে। সুতরাং তাড়াহুড়ো করে চট করে কিছু হবে না। উই হ্যাভ টু ফলো দ্যাট, উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমাদের খুব ম্যাচিওর ডিপ্লোমেসি করতে হবে। এবং আরেকটা জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে এই যে পৃথিবীর যে এত সংঘাত, এত সংকট, এই সংকটে মনে রাখবেন, আমি বহু আগে লিখেও ছিলাম যে আমেরিকা তার ডমিনেন্স কিন্তু নাম্বার ওয়ান পজিশনটা হয়তো মেনটেন করবে, কিন্তু উইথ এ ডাউন সাইজড তার প্রেস্টিজ অ্যান্ড মাইট। আমেরিকা এই যে গোটা পৃথিবীতে দাদাগিরি করে বেড়াচ্ছে, এইটা অনেক কমাতে হবে ওকে, কিছু করার নেই। আর রাশিয়া ইউএসএসআর ব্রেকডাউন করার পরে এখন যে রাশিয়া, সেটা আর খুব ছোট হবে না, তারা তার সংহতি এবং প্রেস্টিজ ইগনিটি সে মেনটেন করবে। চীন সারভাইভ করবে। দুটো 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 কান্ট্রি, দোজ হু আর সিভিলাইজেশনাল, সভ্যতা থেকে উঠে আসে, যেমন একটা ইহুদিদের সভ্যতা ভিত্তিক যে ইহুদিদের সভ্যতা ইসরায়েল তার শক্তি বৃদ্ধি করবে, তার ল্যান্ড সে আরো অ্যাকোয়ার করবে। আর ভারতবর্ষ 2000 বছর আগে ধরে যে ল্যান্ড হারিয়েছে, তার যে সভ্যতার বিপুল বিন্যাস এবং বিস্তার ছিল, তার যে গরিমা ছিল, সেটা আস্তে আস্তে উদ্ধার করবে। এটা সভ্যতার নিয়ম। এই সভ্যতার নিয়মে দুটো সিভিলাইজেশনাল কান্ট্রি নিজেকে রিএস্টাবলিশ করবে। একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে ভারত। এটাই হচ্ছে এই ভারতের এই ক্রাইসিস অফ সভ্যতার, ক্রাইসিস অফ সিভিলাইজেশনের, এইটাই হচ্ছে এন্ড রেজাল্ট হবে। সুভাষবাবু, আফগানিস্তান ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু যুগ থেকে, ডেফিনেটলি। হ্যাঁ, ইকোস্পিরিন উইথ লবঙ্গ অ্যান্ড রসুন, ঠিক আছে, আমরা উল্টো পথে হাঁটছি। হ্যাঁ, অশোক একবার লাইট ওয়েভ ঢেউ বলে নোবেল পেয়েছে, পরবর্তীকালে লাইটকে কণা বলে। বোথ পার্টিকেল থিওরি অ্যান্ড ওয়েভ থিওরি বোথ আর এস্টাবলিশড। কিন্তু আমি আজকেই ভাবছিলাম এই যে পৃথিবী, এই যে ওয়েভ অ্যান্ড পার্টিকেল, এই যে আমরা ভাবি, যেটা বোধহয় মাইক্রোস্কোপিক লেভেলে এই সায়েন্সটা সত্য, যেমন এনার্জির ক্ষেত্রে
light both as particle, also as energy, electricity both as wave, also as particle, quantum, ওদিকে লাইট অ্যাজ ফোটন, বোথ অ্যাজ পার্টিকেল, অলসো অ্যাজ ওয়েভ। ঠিক তেমনি ভাবছিলাম আমি আজকে এই যে পৃথিবীটা দেখুন, পৃথিবীটা তো একটা সোলার সিস্টেমের মধ্যে ঘুরছে। এটা দেখুন এই পৃথিবীর কতগুলো মুভমেন্টস আছে বলুন তো। একটা হচ্ছে সূর্যের চারধারে একটা একটা অ্যানুয়াল মুভমেন্ট আছে, একটা একটা মুভমেন্ট ঘুরছে, সেন্টারে সূর্য, অ্যানুয়াল মুভমেন্ট আছে। আর একটা মুভমেন্ট হচ্ছে সে নিজের এক্সিসের চারধারে ঘুরছে, দ্যাট ইজ ডে ওয়াইজ, পার ডে একটা করে সে মুভমেন্ট করছে, রোটেশনাল মুভমেন্ট করছে। আরেকটা মুভমেন্ট আছে তার নিজ, একটা ভাইব্রেশন আছে, ইট ইজ ভাইব্রেটিং ইন ইটস ওন এক্সিস, ইট ইজ ভাইব্রেটিং, ইট ইজ ভাইব্রেটিং। আরেকটা দেখছিলাম কি একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট আছে, অর্থাৎ আর্থ এত বড় একটা পার্টিকেল, এত বড় একটা পার্টিকেল, এরও ভাইব্রেশন আছে, এটা হিউজ পার্টিকেল, অ্যাট দি সেম টাইম দিস গট এ ভাইব্রেশন, একটা ওয়েভস আছে, ইটস গট এ ওয়েভ। আবার অ্যাট দি সেম টাইম এই যে সোলার সিস্টেমটা এই গ্যালাক্সির মধ্যে অ্যাজ এ হোল মুভ করছে, তাহলে গ্যালাক্সির প্রেক্ষাপটে একটা মুভমেন্ট আছে, সূর্যের প্রেক্ষাপটে একটা মুভমেন্ট আছে, নিজের এক্সিসের প্রেক্ষাপটে একটা মুভমেন্ট আছে, একটা অ্যাডিশনাল একটা এক্সেল মুভমেন্ট আছে, আর একটা ভাইব্রেশন আছে, একটা স্পিনিং আছে, নিজস্ব একটা স্পিনিং আছে, এতগুলো মুভমেন্টস আছে। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলসের বা এনার্জি পার্টিকেলস, সে ফোটনই বলি, কোয়ান্টামই বলি, তার যে কত রকমের গুণ তা তো জানি না, তো জানি না, আমরা সবাই কেউ দেখতে পাই না। উই আর অল ইন্টারপ্রিটিং অল দিস থিংস। এবং সেই জন্য সায়েন্সের, বেদান্তের শেষ কথা একটা আছে না, সায়েন্স ইজ দ্য ইউনিভার্স ইজ হোয়াট উই ইন্টারপ্রিট, হাউ উই পারসিভ। ইউনিভার্স ইজ হাউ উই পারসিভ। যা দেখছি গোটা মহাবিশ্বকে, গোটা পৃথিবীকে, দ্যাট ইজ নট দ্য ইউনিভার্স, but how we perceive, that is the universe. শুভরাত্রি, শুভরাত্রি। তো আবার সে মহাকালে একটা কথা বলে শেষ করি। চীন সম্বন্ধে, চীনের যে মাওকে যিনি বলেছিলেন না একটা কথায়, তুঙ্গভদ্রার দেশে যে ডায়লগটা আছে মহাকালের, যে চীন কখনো ভারত বিজেতা হতে পারবে না, চীন কখনো ভারত বিজেতা হতে পারবে না। শুভরাত্রি।